গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা ফোর্থ চ্যাপ্টারটা ডিসকাস করছিলাম। লাস্ট ভিডিওতে আমরা ফ্রিকশন অবধি পড়িয়েছিলাম। ফ্রিকশন কী কী ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, দ্য ফ্যাক্টরস অফ ফ্রিকশন অবধি আমরা পড়িয়েছিলাম। আজকে আমরা পড়ব টাইপস অফ ফ্রিকশন থেকে। টাইপস অফ ফ্রিকশন, হাউ মেনি টাইপস অফ ফ্রিকশন আর দেয়ার। দেখো, যদি ফ্রিকশনের আমরা ক্লাসিফিকেশন করি, ফ্রিকশনের মেনলি দুটো টাইপ হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আরেকটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। একটা স্ট্যাটিক ফ্রিকশন, একটা কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনের আবার দুটো পার্ট আছে। একটাকে বলে স্লাইডিং ফ্রিকশন, আর একটা হচ্ছে রোলিং ফ্রিকশন। ঠিক আছে, তাহলে কাইনেটিক ফ্রিকশন দুটো পার্ট। একটাকে বলবো স্লাইডিং ফ্রিকশন, একটাকে বলবো রোলিং ফ্রিকশন। ঠিক আছে, তাহলে এক এক করে আমরা ডিসকাশন স্টার্ট করি যে কোন ফ্রিকশন কাকে কী ফ্রিকশন বলবো। দেখো, সবার আগে চলে আসি টাইপস অফ ফ্রিকশন আন্ডারে প্রথমে চলে আসে স্ট্যাটিক ফ্রিকশন। এই যে স্ট্যাটিক ফ্রিকশনে যে স্ট্যাটিক ওয়ার্ডটা দিয়েছে, এই স্ট্যাটিক ওয়ার্ডটার মানে হচ্ছে স্টেশনারি, মানে নট মুভিং। ঠিক আছে, স্ট্যাটিক ওয়ার্ডটার মানে হচ্ছে স্টেশনারি বা রেস্ট বা নট মুভিং। তার মানে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে এক ধরনের ফ্রিকশন যেখানে কিন্তু অবজেক্টটা তোমার মুভ করবে না। ঠিক আছে, স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে এমন ধরনের ফ্রিকশন যেখানে অবজেক্টটা তোমার মুভ করবে না। ঠিক আছে, তাহলে আমরা ডেফিনেশনে কি বলবো, যে দ্য ফ্রিকশন দ্যাট এক্সিস্ট হোয়েন দ্য বডিজ আর ইন কন্ট্যাক্ট দ্যাট অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু ইচ আদার, দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক ফ্রিকশন। কি বললাম? দ্য ফ্রিকশন দ্যাট এক্সিস্ট হোয়েন দ্য টু বডিজ আর ইন কন্ট্যাক্ট অ্যান্ড দে আর অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু ইচ আদার। দুটো বডি একটার সঙ্গে আরেকটা যখন কন্ট্যাক্টে থাকবে এবং দুটো বডি যখন রেস্টে থাকবে, একটার রেসপেক্টে আরেকটা বডি রেস্টে থাকবে, তখন তাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন, যেখানে কোনো রকম কোনো মুভমেন্ট হবে না, কোনো রকম কোনো মোশন নেই। দুটো বডি কিন্তু স্টেশনারি থাকবে, একটার রেসপেক্টে আরেকটা স্টেশনারি থাকবে। বুঝতে পারলে? মানে রেস্টে থাকবে, কোনো রকম কোনো মুভমেন্ট নেই, তখন সেই ফ্রিকশনকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে আমরা ডেফিনেশনটা কী লিখব? আমরা ডেফিনেশন লিখব, দ্য ফ্রিকশন that exists when the bodies in contact are at rest with respect to each other is called static friction. মানে যখন দুটো বডি একটার সঙ্গে একটা কন্ট্যাক্টে থাকবে এবং দুটো বডিই কিন্তু রেস্টে থাকবে, দুটো বডিই কিন্তু ফিক্স থাকবে, স্টেশনারি থাকবে, কেউ মুভ করবে না, তখন সেই ফ্রিকশনকে বলে স্ট্যাটিক ফ্রিকশন। যেমন ধরো এক্সাম্পল কী হতে পারে, ধরো একটা টেবিল রয়েছে, একটা বড় টেবিল আছে, ধরো এটা একটা বড় টেবিল, এই টেবিলের উপরে একটা হেভি অবজেক্ট আছে, একটা ভারী একটা অবজেক্ট আছে, এটা একটা হেভি অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, এবার ধরো অবজেক্টটাকে তুমি ফোর্স অ্যাপ্লাই করে ঠেলছো, এদিকে এফ ফর ফোর্স। ঠিক আছে, অবজেক্টটাকে ফোর্স অ্যাপ্লাই করে ধরো পুশ করছো, অবজেক্টটাকে মানে ফোর্স অ্যাপ্লাই করে ঠেলার চেষ্টা করছো বা অবজেক্টটাকে মুভ করাবার চেষ্টা করছো। তো যেহেতু অবজেক্টটা খুব ভারী, অবজেক্টটা কিন্তু মুভ করবে না, তাই তো? খুব ভারী অবজেক্ট আগেই বলেছি। আর টেবিলটা যেটা, সেই টেবিলটাও কিন্তু স্টেশনারি, কারণ টেবিলটাকে তুমি ঠেলছো না, তুমি ঠেলছো অবজেক্টটাকে, অবজেক্টটা টেবিলের ওপরে রয়েছে। টেবিলটা তো এমনিতেই ফিক্স থাকবে, স্টেশনারি থাকবে, টেবিলটা তার মুভ করবে না, কারণ তুমি টেবিলটাকে তো ফোর্স দিচ্ছ না, দিচ্ছ অবজেক্টের ওপরে, আর অবজেক্টটা খুব ভারী অবজেক্ট। তাহলে কি, তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো বা ঠেলো, অবজেক্টটা কিন্তু মুভ করবে না। ঠিক আছে, কেন মুভ করবে না? তো প্রথম কথা হচ্ছে অবজেক্টটার ওয়েট খুব বেশি, অবজেক্টটা ভারী। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যখন অবজেক্টটাকে ফোর্স অ্যাপ্লাই করবে, ঠেলবে না, তো এর অপোজিট দিক থেকে কি একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, কারণ আগের দিন এই ফ্রিকশনটা বুঝিয়েছি লাস্ট ভিডিওতে।
এই যে অবজেক্টটা কোথায় রয়েছে, টেবিলের উপরে রয়েছে, তাহলে টেবিল আর অবজেক্টের মাঝখানে এই যে সারফেসে একটা ফ্রিকশন কাজ করবে, কারণ আগের দিন ফ্রিকশনে পড়িয়েছি যে ফ্রিকশন একটা অপোজিং ফোর্স, যখনই আমি কোনো অবজেক্টকে ঠেলবো বা ফোর্স অ্যাপ্লাই করব, তার ঠিক অপোজিট দিক থেকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, যাতে এই অবজেক্টের মোশনটাকে সে বাধা দিতে পারে, অপোজ করতে পারে, যেটাকে আমরা ফ্রিকশন ফোর্স বলছিলাম, তাই না? তো যখনই তুমি ফোর্স অ্যাপ্লাই করে অবজেক্টটাকে ঠেলার চেষ্টা করবে, এর উল্টো দিক থেকে কিন্তু একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, যে ফ্রিকশন ফোর্সটা কোথায় কাজ করবে না অবজেক্ট আর টেবিলের সারফেসে, অবজেক্ট আর টেবিলের যে সারফেস, সেই সারফেসের ওখানে কাজ করবে অপোজিট দিক থেকে। তো এই ফ্রিকশন ফোর্সটাই কি তোমার দেওয়া ফোর্সটাকে কী করবে, বাধা দেবে, অপোজ করবে, অবজেক্টটাকে মুভ করতে দেবে না। এবার যেহেতু অবজেক্টটা খুব ভারী, তো ফ্রিকশন ফোর্সটাও বেশি হবে, কারণ ফ্রিকশনটা তো ওয়েটের উপরে ডিপেন্ড করে, অবজেক্টের ওয়েটের উপরে ডিপেন্ড করে। আমরা জানি আগের দিন যখন তোমাদের ফ্যাক্টরস পড়িয়েছিলাম যে কোন কোন ফ্যাক্টরের উপরে ফ্রিকশন ডিপেন্ড করে, দুটো ফ্যাক্টর ছিল, একটা ছিল নেচার অফ দ্য সারফেস, একটা ছিল ওয়েট অফ দ্য বডি, তাই না? তো যেহেতু অবজেক্টটা খুব ভারী অবজেক্ট, ওয়েটটা খুব বেশি, তো ফ্রিকশন ফোর্সটাও বেশি হবে। ন্যাচারালি তুমি কী করবে, যতই ফোর্স অ্যাপ্লাই করবে অবজেক্টটাকে কিন্তু মুভ করতে পারবে না, কারণ তুমি যত ফোর্স বাড়াবে এদিক থেকে ফ্রিকশন ফোর্স বা অপোজিং ফোর্স যেটা, সেটাও বাড়বে। বুঝতে পারলে? তার মানে তুমি অবজেক্টটাকে মুভ করতে পারছো না। তার মানে এইখানে যে ফ্রিকশনটা জেনারেট করছে, সেই ফ্রিকশনটা হচ্ছে তোমার স্ট্যাটিক ফ্রিকশন। তার কারণ হচ্ছে এখানে অবজেক্টটাও স্টেশনারি থাকছে, রেস্টে থাকছে, আর টেবিলটা তো স্টেশনারি থাকবেই, কারণ তুমি টেবিলে তো ফোর্স অ্যাপ্লাই করছো না, টেবিলটা তো ফিক্স থাকছে, তাই না? তাহলে দুটো বডিই কিন্তু একটা রেসপেক্ট আর একটা রেস্টে আছে, টেবিলও এখানে রেস্টে আছে, মুভ করছে না, আর যেহেতু অবজেক্টটা হেভি, তুমি ফোর্স অ্যাপ্লাই করে অবজেক্টটাকেও মুভ করতে পারবে না, তার মানে দুটোই রেস্ট। তার মানে এখানে যে ফ্রিকশনটা জেনারেট করবে টেবিলের সারফেস আর অবজেক্টের মাঝখানে, সেটা হবে তোমার স্ট্যাটিক ফ্রিকশন। বুঝতে পারলে? তো স্ট্যাটিক ফ্রিকশন কখন হয়, যখন দুটো অবজেক্ট একটা রেসপেক্টে একটা ফিক্স থাকবে, স্টেশনারি থাকবে, রেস্টে থাকবে, কোনো রকম কোনো মুভমেন্ট নেই, তখন তাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন। ক্লিয়ার হলো? আচ্ছা, চলে আসি আমি কাইনেটিক ফ্রিকশনে। এই যে কাইনেটিক যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে, কাইনেটিক ওয়ার্ডটার মানে হচ্ছে মুভিং, কাইনেটিক ওয়ার্ডটার মানে হচ্ছে মুভিং। তার মানে কি, এখানে দুটো বডি কিন্তু মুভ করবে, এবং তখন যে ফ্রিকশনটা জেনারেট করবে, তখন তাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন। তাহলে আমরা ডেফিনেশনে কি বলবো, যে কাইনেটিক ফ্রিকশন ইজ দ্য ফ্রিকশন দ্যাট এক্সিস্ট বিটুইন দ্য টু বডিজ হোয়েন দ্য অ্যাপ্লাইড ফোর্সেস ওভারকাম দ্য স্ট্যাটিক ফ্রিকশন অ্যান্ড দ্য বডি স্টার্ট মুভিং। তার মানে বডি যখন মুভ করবে, তখন সেই ফ্রিকশনটাকে আমরা স্ট্যাটিক ফ্রিকশন বলবো, ঠিক আছে? আর কখন মুভ করবে, যখন আমরা যে ফোর্স অ্যাপ্লাই করছি, সেই অ্যাপ্লাইড ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশনকে ওভারকাম করে যাচ্ছে। সাপোজ আমি তোমাকে এই এক্সাম্পলটা দিয়েই বোঝাচ্ছি, এই এক্সাম্পলটি এটা স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে? আমি লিখলাম স্ট্যাটিক ফ্রিকশন, আমি কাইনেটিক ফ্রিকশনটা তোমাকে বোঝাচ্ছি। সাপোজ একই এক্সাম্পল আমি দিচ্ছি, একটা টেবিল আছে, ঠিক আছে? টেবিলের উপর একটা অবজেক্ট আছে, কিন্তু অবজেক্টটা ভারী অবজেক্ট না, অবজেক্টটা হালকা, লাইটার অবজেক্ট। ধরো অবজেক্টটা এখন ভারী অবজেক্ট নয়, অবজেক্টটা এখন লাইটার অবজেক্ট, মানে হালকা, ঠিক আছে? তাই তুমি যদি এবারে ফোর্স অ্যাপ্লাই করো এখানে, তাহলে অবজেক্টটাকে ইজিলি ঠেলতে পারবে, মানে এদিক থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করো বা পুশ করো, তাহলে অবজেক্টটা ইজিলি কিন্তু মুভ করবে, তার কারণ অবজেক্টটা তো হালকা, ঠিক আছে? হালকা অবজেক্ট মানে কি, উল্টো দিক থেকে যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করবে, এর অপোজিট দিক থেকে কিন্তু ফ্রিকশনাল ফোর্সটাও অ্যাক্টিভ হয়ে যাবে। যেরকম এখানে ফ্রিকশনাল ফোর্সটা অ্যাক্টিভ হচ্ছিল, এখানেও তো ফ্রিকশন ফোর্স অ্যাক্টিভ হয়ে যাবে। যেই তুমি ঠেলবে, এই সারফেসের উপর দিয়ে যখনই তুমি ঠেলবে অবজেক্টটাকে বা পুশ করবে, তখন কিন্তু উল্টো দিক থেকে একটা অপোজিং ফোর্স মানে ফ্রিকশন ফোর্সও জেনারেট করবে। এবার যেহেতু অবজেক্টটা হালকা, তোমার ফ্রিকশন ফোর্সটাও কিন্তু কী হবে, কম হবে, কারণ ফ্রিকশন ফোর্স কি অবজেক্টের ওয়েটের উপরে ডিপেন্ড করে। আমরা জানি অবজেক্ট যদি ভারী হয় ফ্রিকশন ফোর্স বেশি হবে, অবজেক্ট যদি হালকা হয় ফ্রিকশন ফোর্স কম হবে। তাহলে এখানে যেহেতু অবজেক্টটা হালকা, তো উল্টো দিক থেকে যে অপোজিং ফোর্স বা ফ্রিকশন ফোর্স যেটা অ্যাক্টিভ হবে, সেটাও কিন্তু কম হবে, যেহেতু অবজেক্টটা হালকা। তো ন্যাচারালি যেহেতু ফ্রিকশন ফোর্সটাও কি কম হচ্ছে, তুমি কিন্তু ইজিলি অবজেক্টটাকে ঠেলতে পারবে। কেন ঠেলতে পারবে? কারণ তুমি যে ফোর্স অ্যাপ্লাই করছো, সেই অ্যাপ্লাইড ফোর্সটা কিন্তু এইখানে যে ফ্রিকশন জেনারেট করেছে, সেই ফ্রিকশনের থেকে কিন্তু বেশি, যার জন্য তুমি কিন্তু অবজেক্টটাকে মুভ করতে পারবে। তার মানে অবজেক্টটা যদি হেভি থাকে, তাহলে এখানে কি ফ্রিকশন জেনারেট করেছিল, স্ট্যাটিক ফ্রিকশন জেনারেট করেছিল। এবার তুমি যে ফোর্স অ্যাপ্লাই করছো, সেই ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে, এই স্ট্যাটিক ফ্রিকশনের থেকে এই ফোর্সটা বেশি হয়ে যাচ্ছে। তুমি যে ফোর্সটা দিচ্ছ, সেই ফোর্সটা কিন্তু এখানকার স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, যেহেতু অবজেক্টটা হালকা, যার জন্য অবজেক্টটা মুভ করছে। তার মানে তোমার দেওয়া ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশনের থেকে বেশি হয়ে যাচ্ছে, মানে তোমার দেওয়া ফোর্সটা ওভারকাম করে যাচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনটাকে, যার জন্য বডিটা মুভ করছে। প্লাস বডিটা অবজেক্টটা লাইটার অবজেক্ট, ওয়েটও কম, তো ফ্রিকশন ফোর্সটাও কম হবে, যার জন্য অবজেক্টটা মুভ করছে। তার মানে এখানে কি মুভমেন্ট হচ্ছে, এবং আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, সেই ফোর্সটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনকে ওভারকাম করে যাচ্ছে, যার জন্য অবজেক্ট মুভ করছে। তো এখানে এই ফ্রিকশনটাকে আমরা কী বলবো, আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন। তাহলে ডেফিনেশনটা লেখো, কাইনেটিক ফ্রিকশন কি না, ইট ইজ
It is that friction, it is the friction, it is the friction that exists between, it is the friction that exists between two bodies when the applied force, when the applied force overcomes static friction and the bodies start moving, and the bodies start moving, তখন তাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। বুঝতে পারলে, মানে এখানে একটা মুভমেন্ট হবে। আচ্ছা, কাইনেটিক ফ্রিকশনে দেখা দুটো আমি ক্লাসিফাই করেছিলাম কাইনেটিক ফ্রিকশনকে, একটা বলা হয় স্লাইডিং ফ্রিকশন, একটা বলা হয় রোলিং ফ্রিকশন। মানে কাইনেটিক ফ্রিকশনে যদি আমি ক্লাসিফাই করি, একটা স্লাইডিং ফ্রিকশন, একটা রোলিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন কি? যদি আমি স্লাইডিং ফ্রিকশন বলি, হোয়াট ইজ স্লাইডিং ফ্রিকশন? না, স্লাইডিং ফ্রিকশন তো ওয়ান টাইপ অফ কাইনেটিক ফ্রিকশন, আমরা জানি। তো এই স্লাইডিং ফ্রিকশন কাকে বলবো? দ্য ফ্রিকশন দ্যাট এক্সিস্ট বিটুইন আ বডি অ্যান্ড আ সারফেস হোয়েন দ্য বডি স্লাইডস ওভার অ্যানাদার। মানে স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশন দুটোই কিন্তু কাইনেটিক ফ্রিকশন। মানে স্লাইডিং ফ্রিকশনও কিন্তু মুভমেন্ট হবে, রোলিং ফ্রিকশনও মুভমেন্ট হবে। স্লাইডিং ফ্রিকশনে কীরকম মুভমেন্ট হবে? না, জাস্ট অবজেক্টটা বা বডিটা কি সারফেসের উপরে স্লাইড করে যাবে, তখন যে ফ্রিকশন, তখন তাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন। মানে এখানে স্লাইডিং হবে, যার জন্য একে বলা হয় স্লাইডিং ফ্রিকশন। তাহলে কী লিখবো আমরা স্লাইডিং ফ্রিকশনে? দ্য ফ্রিকশন দ্যাট এক্সিস্টস between a body and a surface when the body slides over, বডিটা যখন slides over the surface, when the body slides over the surface, যখন বডিটা সারফেসের উপরে স্লাইড করে যায়, তখন যে ফ্রিকশনটা জেনারেট করে, তখন তাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন। বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা, চলে আসি আমি রোলিং ফ্রিকশনে। দেখো, রোলিং ফ্রিকশনও সেরকম ওয়ান টাইপ অফ কাইনেটিক ফ্রিকশন। যেরকম স্লাইডিং ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশন ছিল, সেরকম রোলিং ফ্রিকশনও কিন্তু ওয়ান টাইপ অফ কাইনেটিক ফ্রিকশন। রোলিং ফ্রিকশন মানে হচ্ছে যখন একটা অবজেক্ট কোনো একটা সার্ফেসের উপরে রোল করে যাবে, মানে গড়িয়ে যাবে হয়তো, বুঝতে পারলে, রোল করে যাবে, তখন তাকে বলা হয় স্লাইডিং এই রোলিং ফ্রিকশন। বুঝতে পারলে? তাহলে আমি কী লিখবো? হোয়েন অ্যান অবজেক্ট রোলস ওভার আ সারফেস, যখন অবজেক্টটা সারফেসের উপরে রোল করে যাবে, তখন যে ফ্রিকশনটা জেনারেট করবে, তখন তাকে বলা হয় রোলিং ফ্রিকশন। ঠিক আছে। তাহলে আমি কী লিখবো? হোয়েন অ্যান অবজেক্ট রোলস ওভার আ সারফেস, দ্য ফ্রিকশন দ্যাট এক্সিস্টস বিটুইন দ্য সারফেস অ্যান্ড the object, সেই ফ্রিকশনটাকে আমরা বলবো রোলিং ফ্রিকশন। when an object rolls over a surface, the friction that exists between the surface and the object is called rolling friction. ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম এইমাত্র? আমরা ফ্রিকশনের ক্লাসিফিকেশন পড়লাম, যে কী কী রকমের ফ্রিকশন হয়। বেসিক্যালি দুরকম ফ্রিকশন আমরা দেখলাম, একটা হচ্ছে তোমার স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে সেটাও দুটো পার্ট হয়, স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা পরের পার্টটায় চলে আসবো। টাইপস অফ ফ্রিকশন এখানেই হয়ে গেল, খুব ইজি। শুধু মনে রাখতে হবে যে স্ট্যাটিক ফ্রিকশন যদি হয়, সেখানে অবজেক্ট কোনো রকম কোনো মুভ করবে না, কোনো রকম কোনো মোশন নেই, কোনো রকম কোনো মুভমেন্ট নেই, অবজেক্ট স্টেশনারি থাকবে বা রেস্টে থাকবে, তখন তাকে বলা হবে স্ট্যাটিক ফ্রিকশন। আর কাইনেটিক ফ্রিকশন মানে সেখানে মুভমেন্ট হবে। ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো অ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন। এই যে ফ্রিকশন আমরা পড়ছি, এর অ্যাডভান্টেজ কী কী আছে? অ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন, তোমাদের বইটা খোলো, দেখো ওখানে দেওয়া আছে অনেকগুলো অ্যাডভান্টেজ দেওয়া আছে। আমি একটা একটা করে এক্সপ্লেন করছি। দেখো, প্রথম কী দিয়েছে? ফ্রিকশন প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ। ইনফ্যাক্ট ফ্রিকশন ইজ সেড টু বি আননেসেসারি ইভিল। সাম অ্যাডভান্টেজেস অফ ফ্রিকশন আর অ্যাজ ফলোজ। দেখো, ফ্রিকশন আমাদের ডেলি টু ডেলি লাইফে খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা ফ্রিকশন যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা মানে অনেক সুযোগ সুবিধা পেতাম না। ফ্রিকশনটা আমাদের কিন্তু নেসেসারি, ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। কেন ইম্পর্ট্যান্ট? কারণ এর কিছু অ্যাডভান্টেজ রয়েছে।
অ্যাডভান্টেজ যেরকম আছে ডিসঅ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজটা আমি পরে বলছি, আগে অ্যাডভান্টেজটা বলে দিই। দেখো ফার্স্ট পয়েন্টে কী দিয়েছে, ফ্রিকশন বিটুইন আওয়ার ফিট অর ফুটওয়্যার অ্যান্ড দ্য গ্রাউন্ড হেল্পস আস টু ওয়াক উইদাউট স্লিপিং, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ডিফিকাল্ট টু ওয়াক অন দ্য আইস অর ইন আ স্মুথ পলিশড ফ্লোর। মানে এই ফ্রিকশনের জন্য কিন্তু আমরা হাঁটতে পারি। এই যে আমরা যখন হাঁটছি তখন পা দিয়ে কি ফ্লোরের উপরে ফোর্স অ্যাপ্লাই করছি, তো আমরা যখন পা দিয়ে ফ্লোরের উপরে ফোর্স অ্যাপ্লাই করছি তখন ফ্লোরও কিন্তু একটা অপোজিট ফ্রিকশন ফোর্স আমাদের পাকে দিচ্ছে, যার জন্য কিন্তু আমরা হাঁটতে পারি। তুমি ভালো করে একটু ভেবে দেখো, যখন আমরা হাঁটি তখন কি পা দিয়ে ফ্লোরের উপরে ফোর্স অ্যাপ্লাই করি, তো পা দিয়ে যখন ফ্লোরের উপরে ফোর্স অ্যাপ্লাই করি তখন কি উল্টো দিক থেকে অপোজিট দিক থেকে একটা ফ্রিকশন ফোর্স কিন্তু আমাদের জেনারেট করে, যেটা আমাদের পায়ে ফিল হয়, কিন্তু আমরা বুঝতে পারবো না। কারণ আমরা একটু আগে কি শিখলাম, যে যখন কোনো একটা অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন উল্টো দিক থেকে একটা অপোজিং ফোর্স বা ফ্রিকশন ফোর্সও কিন্তু কাজ করে, যেদিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করবো তার ঠিক অপোজিট দিক থেকে। সিমিলারলি যখন তুমি হাঁটবে তখন পা দিয়ে ফ্লোরের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে, তো সেভাবেই তো আমরা হাঁটি, পা সেভাবে ফেলি, তাই তো। তো পা দিয়ে যখন ফ্লোরের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে তখন আমরা যেদিকে ফোর্স দিচ্ছি ফ্লোরের ওপরে পা দিয়ে, তার অপোজিট দিক থেকে কিন্তু ফ্রিকশন ফোর্সও জেনারেট করবে নর্মালি, যেহেতু তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, তার জন্য কিন্তু আমরা হাঁটতে পারি। এটাই মেন রিজন। এই কারণে স্মুথ সারফেস যদি হয়, পলিশ সারফেস যদি হয়, আমাদের হাঁটতে অসুবিধা হয়, আমরা কিন্তু পিছলে যাব। তার কারণ হচ্ছে আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করব সেই ফোর্সটা কিন্তু ফ্রিকশন ফোর্সটাকে ব্যালেন্স করতে পারবে না। কারণ পা দিয়ে যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করবে সেই ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য অপোজিট দিক থেকে একটা ফ্রিকশন ফোর্স জেনারেট করে, এবার স্মুথ সারফেসে সেই ফ্রিকশন ফোর্সটা কিন্তু অনেক কম, যার জন্য কিন্তু আমরা পাটাকে ব্যালেন্স রাখতে পারি না, যার জন্য পড়ে যাব স্মুথ সারফেসের উপরে। কিন্তু এটাই রাফ সারফেসে হবে না, বুঝতে পারলে? যেন রাফ সারফেসে কিন্তু পড়ার কোনো চান্স নেই। ক্লিয়ার হলো জিনিসটা? তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাডভান্টেজ, এই ফ্রিকশন ফোর্সের জন্য কিন্তু আমরা হাঁটতে পারি, এটা মনে রাখবে। আচ্ছা, নাম্বার 2, সেকেন্ড অ্যাডভান্টেজ কি? দ্য ফ্রিকশন বিটুইন দ্য treaded tires and the rough surface of the road enables vehicles to move safely on the road. That is why we observe more incidents of vehicle sliding or skidding on a greasy or wet roads on rainy days. মানে দেখবে টায়ারের ওপরে দেখবে, মানে গাড়ির যে টায়ার, সেই টায়ার কিন্তু স্মুথ টায়ার হয় না, দেখবে অনেক রাফ থাকে। তার কারণ আছে, কারণ টায়ারটা যদি স্মুথ টায়ার হয়, গাড়িটা যখন চলবে তখন রোডের যে সারফেস, সেই রোডের সারফেসের সঙ্গে টায়ারের সারফেসের কিন্তু একটা ফ্রিকশন জেনারেট করে। এবার টায়ারটা যদি স্মুথ হয় তাহলে গাড়িটা কিন্তু স্লাইড করে যাবে, বুঝতে পারলে? আর টায়ার যদি স্মুথ না হয়, টায়ারটা যদি রাফ হয় টায়ারটা, তাহলে কিন্তু সেই স্লাইডিংটা হবে না, যার জন্য টায়ারের গায়ে দেখবে কি অনেক সময় রাফ, মানে টায়ারটা তোমার রাফ হবে, স্মুথ টায়ার কিন্তু হয় না, ঠিক আছে? সিমিলারলি যদি আমরা গাড়ি মানে প্লেন সারফেসে চালাই, মানে ধরো বৃষ্টি হয়েছে বা রাস্তার উপরে জল পড়ে রয়েছে, টায়ার নতুন হয়তো রোড তৈরি হয়েছে, সেখানে গাড়ি চালানো কিন্তু আরও ডেঞ্জারাস। তার কারণ হচ্ছে যেহেতু জল পড়ে রয়েছে বা বৃষ্টি হয়েছে, ধরো কোনো কারণে ভিজে আছে রাস্তার হয়তো নতুন কনস্ট্রাকশন হয়েছে, তো নতুন কনস্ট্রাকশন হলে কি একদম পলিশ থাকবে, ঠিক আছে? তো সেখানে গাড়ি চালালে কি স্লাইড করে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ সারফেসটা তো স্মুথ, সেখানে ফ্রিকশন অনেক কম। কম্পারেটিভলি যদি রাফ সারফেস হয়, মানে রাস্তাটা যদি রাফ রোড হয়, ধরো কনস্ট্রাকশন নতুন হয়নি, বহুদিন ধরে ইউজ হয়ে আসছে, সেখানে কিন্তু অত স্মুথ থাকবে না রাস্তাটা, অত পলিশ থাকবে না, রাফ সারফেস হবে, রোডটা রাফ হবে, সেখানে কিন্তু তোমার গাড়ি চালানোর সুবিধা, কারণ ফ্রিকশন রয়েছে, ইজিলি স্লাইড করতে পারবে না তুমি, বুঝতে পারলে? তো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, যে আমরা টায়ারটা যেহেতু রাফ থাকে গাড়ির টায়ার, প্লাস রোডও যেহেতু বহুদিন ইউজ করার জন্য রোডও কিন্তু তোমার কী হয়, রোডের সারফেসটাও রাফ হয়ে যায়, স্মুথ তো আর থাকে না, নতুন তৈরি হলে স্মুথ হয়, আদারওয়াইজ তো স্মুথ হয় না। তো ফ্রিকশন ফোর্স জেনারেট করে, যার জন্য কিন্তু আমরা সেফলি ড্রাইভ করতে পারি, ইজিলি কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে আসবো 3 নম্বর পয়েন্ট। দেখো 3 নম্বর পয়েন্ট কী দিয়েছে, ফ্রিকশন বিটুইন দ্য ব্রেক শু অ্যান্ড দ্য হুইল স্লোজ ডাউন অর স্টপস আ মুভিং ভেহিকেল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে ব্রেকের ফাংশন, গাড়িতে যে ব্রেকের ফাংশন, এটাও কিন্তু ফ্রিকশনের উপর ডিপেন্ডেন্ট। কারণ একটা মুভিং ভেহিকেলকে স্টপ করার জন্য আমরা কি ব্রেক অ্যাপ্লাই করি, তো ব্রেক যখন তুমি অ্যাপ্লাই করছো, ব্রেকটা ডাইরেক্টলি চাকার সঙ্গে কন্ট্যাক্ট থাকছে, এবার চাকাটা তো রোল করে, তো চাকাটাকে থামিয়ে দিচ্ছে, তার মানে চাকাটা কী করে থামাবে না, চাকাটার উপরে যেই ব্রেক দিয়ে তুমি ফোর্স অ্যাপ্লাই করবে, সঙ্গে সঙ্গে কি, যেহেতু চাকাটা রাস্তার উপরে রয়েছে, তো জেনারেলি সেখানে একটা ফ্রিকশন ক্রিয়েট হবে, কারণ তুমি ব্রেক যখনই অ্যাপ্লাই করছো, তার মানে কি ফোর্স অ্যাপ্লাই করছো চাকাটাকে থামাবার জন্য, তো সেখানেও একটা ফ্রিকশন ফোর্স জেনারেট করবে অপোজিট দিক থেকে, যেটা কি চাকাটাকে থামাতে হেল্প করবে, তোমার ভেহিকেলটা থেমে যাবে। তো সেখানেও কিন্তু একটা ফ্রিকশনের কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। তো এরকম প্রচুর আমাদের কিন্তু অ্যাডভান্টেজ আছে ফ্রিকশনের আমাদের ডেলি টু ডেলি লাইফে, ঠিক আছে? তারপর দেখো আরেকটা পয়েন্ট দিয়েছে তোমাদের, উই আর এবেল টু লাইট আ ম্যাচ স্টিক, কাট এনিথিং, টাই আ নট অর ফিক্স আ নেল অন দ্য ওয়াল বিকজ অফ ফ্রিকশন। এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্রিকশনের জন্য আমরা করতে পারি। যেমন ধরো একটা
ধরো ম্যাচস্টিক যদি আমরা জ্বালাই, ধরো দেশলাই জ্বালাবে, তাই আমাদের কি ম্যাচস্টিকটা নিয়ে রাব করতে হয়, তবে তো ম্যাচিসটা জ্বলে। তো সেখানে কিন্তু ফ্রিকশন আছে। তুমি যখনই ম্যাচস্টিকটা বার করে ম্যাচ বক্সের উপরে রাব করছো বা ঘষছো, সেখানেও কিন্তু ফ্রিকশন জেনারেট করছে, তার জন্য ম্যাচিসটা জ্বলছে। তো এরকম অনেক এক্সাম্পল কিন্তু আমরা এখানে বইতে দেওয়া আছে তোমাদের, যেটা আমরা পড়তে পারবো। এগুলো প্রত্যেকটা হচ্ছে ফ্রিকশনের অ্যাডভান্টেজ। ঠিক আছে, তো আরও কয়েকটা পয়েন্ট আছে, আমি কয়েকটা ডিসকাস করলাম, বাকিগুলো পড়লে বুঝতে পারবে। এরপর চলে আসে মেথড অফ ইনক্রিজিং ফ্রিকশন। কী কী মেথডে আমরা ফ্রিকশনকে ইনক্রিজ করতে পারি? মেথড অফ ইনক্রিজিং ফ্রিকশন। দেখো ফ্রিকশন কিন্তু অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে, কিন্তু ফ্রিকশনটা আমাদের নেসেসারি। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ বলতে আমাদের কি, যে কিছু কিছু জায়গায় ফ্রিকশন কিন্তু আমাদের প্রবলেমও ক্রিয়েট করে। যেরকম ধরো একটু আগে তোমাকে আমি বললাম, যদি রাস্তাটা স্মুথ রাস্তা হয় বা পলিশড রোড হয় একদম, যেটা নতুন কনস্ট্রাকশন হয়েছে, সেখানে কিন্তু ফ্রিকশন একদম নেগলিজিবল। যার জন্য সেখানে যদি আমরা একটু কেয়ারফুলি ড্রাইভ না করি, গাড়ি কিন্তু স্লাইড করে যেতে পারে, কারণ যেহেতু ফ্রিকশন নেই, তো ফ্রিকশন তো নেগলিজিবল। কারণ ফ্রিকশন যদি থাকে তাহলে কি একটা ব্যালেন্স থাকবে, বুঝতে পারলে? চাকাটা যখন রাস্তার উপর দিয়ে রোল করবে, তখন ফ্রিকশন যদি থাকে, সেই ফ্রিকশন ফোর্সটা কি গাড়িটাকে ব্যালেন্স করবে। তো স্মুথ সার্ফেস যদি হয়, তো সেখানে তো ফ্রিকশন নেই, একদম নেগলিজিবল, তো ব্যালেন্স করার কেউ থাকবে না। এবার সেখানে যদি আমরা যদি কেয়ারফুলি গাড়ি ড্রাইভ না করি, গাড়ি কিন্তু উল্টে যেতে পারে, অ্যাক্সিডেন্টও হতে পারে, মানে গাড়ির উপর আমাদের কোনো কন্ট্রোলটা থাকবে না ইন দ্যাট কেস। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু ফ্রিকশন দরকার আমাদের। এটা কিন্তু ফ্রিকশনের ডিসঅ্যাডভান্টেজ, বুঝতে পারলে? তো অ্যাডভান্টেজ যেরকম আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। তো বেসিক্যালি অ্যাডভান্টেজটাই বেশি, ডিসঅ্যাডভান্টেজটা কম। তো আমরা কী করে ফ্রিকশনটা ইনক্রিজ করতে পারবো, কী কী মেথড আছে ফ্রিকশনটাকে ইনক্রিজ করা? দেখো এখানে লেখা আছে বইতে, দ্য সিম্পলেস্ট ওয়ে টু ইনক্রিজ ফ্রিকশন বিটুইন টু সারফেসেস ইজ বাই মেকিং দ্য সারফেস রাফ। এটা একদম খুব ইজি, মানে খুব বেসিক মেথড হচ্ছে ফ্রিকশন ইনক্রিজ করার, জাস্ট সারফেসের রাফনেসটাকে তুমি বাড়িয়ে দাও। কারণ আমরা একটু আগে লাস্ট ভিডিওতে আমি পড়িয়েছিলাম যে ফ্রিকশনের মেন কজই হচ্ছে ইররেগুলারিটিস অফ দ্য সারফেস। সারফেস যত বেশি ইররেগুলার হবে, যত বেশি রাফ হবে, তত ফ্রিকশন কিন্তু বেশি হবে। তো সব থেকে বেসিক মেথড হচ্ছে ফ্রিকশন ইনক্রিজ করার, তুমি রাফনেসটাকে বাড়িয়ে দাও, মানে তোমার সারফেসের রাফনেসটাকে বাড়িয়ে দাও, সারফেসটাকে রাফ করে দাও। তাহলে কি সারফেসটা ইররেগুলার হয়ে যাবে, রেগুলার থাকবে না, তোমার ফ্রিকশন বেড়ে যাবে। তো এটা সব থেকে বেসিক মেথড। কী করবো? টু ইনক্রিজ the roughness of surface, roughness of surface, বা এটাকে বলতে পারো by making the surfaces rough, by making the surfaces rough। এটা হচ্ছে সব থেকে বেসিক মেথড ফ্রিকশন ইনক্রিজ করা। ঠিক আছে, যত বেশি তোমার রাফনেস বাড়বে সারফেসের মধ্যে, তত ফ্রিকশন বেশি হবে। ঠিক আছে, এছাড়া আরও কিছু কিছু মেথড আছে যেগুলো আমরা ইউজ করি। তো সব থেকে ফার্স্ট মেথড যেটা, সেটা হচ্ছে এইটা, যেটা এইমাত্র তোমাকে বললাম, বাই মেকিং দ্য সারফেসেস রাফ। ঠিক আছে, যত তোমার রাফনেস বাড়বে, তত কিন্তু ফ্রিকশন বেশি হবে। তো এটা ফার্স্ট পয়েন্ট লিখে রাখো, বাই মেকিং দ্য সারফেসেস রাফ। ঠিক আছে, দেখো তোমাদের সেকেন্ড পয়েন্টে দিয়েছে, বইতেও দিয়েছে, সেকেন্ড পয়েন্টে দিয়েছে বাই মেকিং দ্য সারফেসেস রাফ। আমি এটা ফার্স্ট পয়েন্টই বললাম। কি লিখেছে দেখো পয়েন্টে, হোয়েন দ্য গ্রাউন্ড বিকাম স্লিপারি আফটার রেন, স্যান্ড অ্যান্ড গ্র্যাভেল আর স্প্রেড অন ইট টু ইনক্রিজ দ্য ফ্রিকশন। মানে ধরো প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তার উপরে কি জল জমে যায়, তো যার জন্য কি স্লিপারি হয়ে যায় রাস্তাটা। সেজন্য সেই সময় যদি গাড়ি চালানো হয়, তাহলে কি গাড়িটা স্লাইড করার পসিবিলিটি বেশি থাকে। কারণ তোমার কি বৃষ্টি পড়লে পরে কি হবে, রাস্তা তো ভিজে যাবে, তাহলে স্লিপারি হয়ে যাবে। ওই জন্য ভেজা রাস্তায় বলা হয় যে গাড়ি খুব সাবধানে চালাতে, বাইক বিশেষত। কারণ বাইক তো টু হুইলার, ব্যালেন্সের ব্যাপার থাকে। ফোর হুইলার সেখানে ব্যালেন্সটা কম। টু হুইলারে যতটা ব্যালেন্স করতে হয় চালানোর সময়, ফোর হুইলারে ব্যালেন্স করাটা কিন্তু অতটা দরকার পড়ে না। যার জন্য টু হুইলার যখন চালানো হয় ভেজা রাস্তায় বা বৃষ্টির সময়তে, রাস্তা যখন ভেজা থাকে, জল থাকে, তখন কিন্তু সাবধানে না চালালে অ্যাক্সিডেন্ট সম্ভাবনা বেশি। তো সেই জন্য কি করা হয় না, বৃষ্টি থেমে গেলে রাস্তার উপরে কিন্তু স্যান্ড বা মাটি বা গ্র্যাভেল দিয়ে কী করতে হয়, স্প্রেড করে দিতে হয়, যাতে জলটাকে অ্যাবজর্ব করে নেয়। যার ফলে রাস্তাটা কি আস্তে 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 শুকিয়ে যাবে, স্লিপ করার সম্ভাবনা থাকবে না, বুঝতে পারলে? যার জন্য এটা করা হয়। তো মেকিং দ্য সারফেসেস রাফ, এটা হচ্ছে মেথড অফ ইনক্রিজিং ফ্রিকশনের ফার্স্ট পয়েন্ট, যে যত আমি রাফনেসটাকে বাড়াবো সারফেসে, তত আমার ফ্রিকশনটা বাড়বে। ফার্স্ট পয়েন্ট এটা। 2 নম্বর হচ্ছে বাই গ্রুভিং। 2 নম্বর মেথড হচ্ছে বাই গ্রুভিং। দেখো গ্রুভিং মানে হচ্ছে রাস্তার উপরে কী করতে হয়, তোমাকে মানে ছোটো ছোটো হোলের মতো ক্রিয়েট করা হয়, যেটাকে গ্রুভিং বলা হয়।
এই মেথডেও কিন্তু ফ্রিকশনটাকে বাড়ানো যায়। দেখো তোমাদের বইতে দিয়েছে, দ্য সোলস অফ ফুটওয়্যার হ্যাভ গ্রুভ ডিজাইনস টু ইনক্রিজ ফ্রিকশন অ্যান্ড প্রিভেন্ট দেম ফর স্লিপিং স্পোর্টস পারসনস। তোমরা দেখবে যে নতুন জুতো আমরা যখন মার্কেট থেকে কিনি, বিশেষ করে স্পোর্টস শ্যু যদি হয়, তাহলে স্পোর্টস শ্যুয়ের দেখবে জুতোর যে সোলটা, সেই সোলটা কিন্তু নর্মাল শ্যুয়ের থেকে একটু আলাদা। নর্মাল শ্যু বা ফর্মাল শ্যু যদি আমরা কিনি, সেই জুতোর যা সোল হয়, স্পোর্টস পার্সনদের যে জুতোর সোল তা কিন্তু একটু আলাদা। স্পোর্টস পার্সনদের জুতোর সোলে দেখবে অনেকটা এরকম মানে পিনের মতো ডিজাইন থাকে, মানে জুতোর তলাতে এরকম পিনের মতো দেখবে যেরকম ডিজাইন করা থাকে, দেখে মনে হয় পিন লাগানো আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়। কারণ স্পোর্টস পার্সনের মানে কি, তাদেরকে অনেক দৌড়তে হয়, তো ন্যাচারালি যদি গ্রাউন্ডটা ভিজে থাকে তাহলে কিন্তু স্লিপ করে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ফ্রিকশন তো সেখানে প্রায় নেই বললেই চলে। তোমার যদি গ্রাউন্ডটা ভেজা থাকে স্লিপ করে যাবে, তো সেই জন্য এরকম পিনের মতো স্পোক্সের মতো লাগানো থাকে, ওটাকে স্পোক্স বলে। ঠিক আছে, স্পোর্টস পার্সনদের শুয়ে দেখবে থাকবে। এবার যখনই দৌড়বে সেই জুতো পরে, তো এই স্পোক্সগুলো কিন্তু মাটির সঙ্গে একদম কী হয়ে যাবে, একদম অ্যাটাচড হয়ে যায়, যার জন্য কি স্লিপ করার চান্সেস অনেক কম। তুমি জোরে দৌড়তে পারবে, কমফর্টেবলি দৌড়তে পারবে, স্লিপ করার পসিবিলিটি থাকবে না, এটাই মেন কারণ। ঠিক আছে, আর নর্মাল শুয়ে কিন্তু এই জিনিসগুলো থাকে না। নর্মাল শুয়ের যে জুতোর সোলটা হয়, সেই জুতোর সোলটা দেখবি এরকম গর্ত গর্ত অনেক করা থাকে, এটাও মেন কারণ। মানে ডিজাইনটা এরকম করা থাকে, ঠিক গর্তটা বলবো না, মানে ডিজাইনটা অনেকটা এরকম করা থাকে, একদম স্মুথ হয় না। এগুলোকেই বলা হয় গ্রুভিং। নর্মাল শুতে তো দৌড়াবার দরকার পড়ে, নর্মাল শু পরে আমরা জেনারেলি হাঁটি, দৌড়াবার জন্য তো আমাদের স্পোর্টস শু দরকার পড়ে। স্পোর্টস শুতে যেরকম স্পোক্স থাকে স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে, আর নর্মাল শুতে যেরকম গর্তের মতো করা থাকে, ছোটো 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 ডিজাইনের মতো করা থাকে। এর মেন কাজই হচ্ছে যদি ভেজা রাস্তা যখন আমরা হাঁটবো, তখন কিন্তু এইগুলোই আমাদের বাঁচাবে। জুতোর সোলে যে স্পোক্সগুলো করা, এই তোমার এই গর্তের মতো করা থাকে, কারণ এগুলোতে কি মাটির সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে পুরোপুরি, তোমাকে স্লাইড হতে দেবে না পাটাকে, বা স্লিপ খেতে দেবে না, যার জন্য তুমি পড়বে না। তো এটাই মেন কারণ, এটাকে বলে গ্রুভিং। তো এই গ্রুভিংটা কিন্তু দেখবে জুতোর মধ্যে করা থাকে, জুতোর সোলে করা থাকে, এর মেন কারণটাই তাই, যাতে তুমি স্লিপ করে না যাও। বুঝতে পারলে? তো এটাকে এই মেথডে কিন্তু আমরা ফ্রিকশনটা বাড়াতে পারবো, ইনক্রিজ করতে পারবো বাই গ্রুভিং আর বাই মেকিং দ্য সারফেসেস রাফ। ঠিক আছে, তাহলে এই দুটোই মেথড আছে ফ্রিকশনটাকে ইনক্রিজ করার, একটা হচ্ছে বাই গ্রুভিং, একটা বাই মেকিং দ্য সারফেসেস রাফ। এবার যদি আমি বলি যে কী করে ফ্রিকশনটাকে রিডিউস করবে, কমাবে কী করে, রিডিউসিং ফ্রিকশন, কী কী মেথড আছে যাতে ফ্রিকশনটা রিডিউস করা যায়, মেথড অফ রিডিউসিং ফ্রিকশন। দেখো, সবার আগে যে মেথডটা মানে ফ্রিকশন রিডিউস করার মেথড, সবার আগে আমাদের যে মেথডটা মাথায় আসবে সেটা হচ্ছে পলিশিং। যদি সারফেসটাকে পলিশ করে দেওয়া হয়, মানে স্মুথ করে দেওয়া হয়, তাহলেই ফ্রিকশনটা কমে যাবে। এই মেথডটা সবার আগে হবে পলিশিং। সারফেসটা যদি পলিশ করে দেওয়া হয়, তাহলে সারফেসের ওপর কি যে ইররেগুলারিটি রয়েছে বা রাফনেস রয়েছে সেটা ডিক্রিজ করে যাবে। আর সারফেসের ওপরে যদি রাফনেসটা ডিক্রিজ করে যায়, ইররেগুলারিটি ডিক্রিজ করে যায়, তাহলেই কী হবে, তুমি ইজিলি স্লাইড করে যাবে বা পিছলে যাবে, তাহলে ফ্রিকশনটা সেখানে নেই, ওই জন্যই পিছলে পড়ে যাচ্ছ। তার মানে ফার্স্ট মেথড কী হবে, বাই পলিশিং দ্য সারফেস। সারফেসটাকে পলিশ করলে পরে কী হবে, তোমার ইররেগুলারিটিস যেগুলো রয়েছে বা রাফনেস যেটা রয়েছে সেটা মিনিমাইজ হয়ে যাবে, সারফেসটা স্মুথ হয়ে যাবে আরও, মানে ফ্রিকশন কমে যাবে। তো ফার্স্ট মেথড হবে রিডিউসিং ফ্রিকশন, পলিশিং। এটা হচ্ছে ফ্রিকশন রিডিউস করার মেথড, যেরকম ইনক্রিজ করার মেথড বললাম, এটা হচ্ছে রিডিউস করার মেথড। ঠিক আছে, 2 নম্বর মেথড কি, 2 নম্বর মেথড হচ্ছে লুব্রিকেটিং। লুব্রিকেটিং মানে হচ্ছে ধরো সারফেসের উপরে তুমি অয়েল দিয়ে দেবে, মানে অয়েল দিয়ে সারফেসটাকে ওয়েট করে দেবে বা জল দিয়ে দেবে। তার মানে কি সারফেসটাকে লুব্রিকেট করে দিচ্ছ, মানে ভিজিয়ে দিচ্ছ কোনোভাবে, অয়েল দিয়ে হতে পারে বা তোমার ইয়ে দিয়ে হতে পারে, ওয়াটার দিয়ে হতে পারে। তো কোনোভাবে যদি সারফেসটাকে তুমি লুব্রিকেট করে দাও, ঠিক আছে, বা ধরো গ্রাফাইট পাউডার দিয়ে দেবে, গ্রাফাইট পাউডার দিলেও কিন্তু হবে। গ্রাফাইট কিন্তু একটা লুব্রিকেটিং সাবস্টেন্স, তো ওয়াটার দিলেও হবে, অয়েল দিলেও হবে, গ্রাফাইট জাতীয় সাবস্টেন্স দিলে পরেও হবে। সারফেসটা কী হয়ে যাবে, একদম লুব্রিকেট হয়ে যাবে, মানে কী হবে, পেছল হয়ে যাবে যাকে বলে, যাতে তুমি ইজিলি স্লাইড করে যেতে পারো। তো এই মেথডেও কিন্তু তুমি ফ্রিকশনটাকে রিডিউস করতে পারবে। বুঝতে পারলে? তো এটা হচ্ছে সেকেন্ড মেথড, যেটা ইরেগুলারিটিসগুলো কমিয়ে দেবে সারফেসের। তো ইরেগুলারিটিস যদি কমে যায়, সারফেসটা স্মুথ হয়ে যাবে। স্মুথ হয়ে গেলে তুমি কী হবে, যখনই হাঁটতে যাবে সারফেসের উপর দিয়ে বা কিছু স্লাইড করতে যাবে, তুমি পিছলে পড়ে যাবে, কারণ ফ্রিকশনটা তো কমে গেছে, তুমি তো রিডিউস করে দিয়েছো ফ্রিকশনটাকে। তো এই দুটোই মোস্ট কমন মেথড, লিউব্রিকেটিং আর স্লাইডিং, এই পলিশিং, এই দুটো মেথড রিডিউস করার জন্য ফ্রিকশন। ঠিক আছে, এবার আমরা চলে আসছি ফ্রিকশনের ডিসঅ্যাডভান্টেজ। কী কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে? আমি আগেই বলেছি ফ্রিকশনের অ্যাডভান্টেজই বেশি, ডিসঅ্যাডভান্টেজই কম। ঠিক আছে, তো প্রথম চলে আসি ডিসঅ্যাডভান্টেজ। দেখো ফ্রিকশন, দেখো তোমাদের বইতে লেখা আছে, ডিসঅ্যাডভান্টেজের জায়গায় খোলো, দেখো বইতে লেখা আছে, ফার্স্ট পয়েন্টে কী লেখা আছে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। Friction causes wear and tear of the rubbing surfaces. It causes wearing of the moving parts, machine with time, wearing of tires and vehicles, and even that of the soles of our footwear. মানে
ফ্রিকশনের জন্য কি হয়, মানে যে সারফেসটা রাবিং হয় সেই সারফেসটা কিন্তু আস্তে আস্তে ডিকে হতে থাকে, ডিস্ট্রয় হতে থাকে। ওই যে ওয়্যার অ্যান্ড টিয়ার কথাটা লেখা আছে না, ওয়্যার অ্যান্ড টিয়ার, এই ওয়্যার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে মানে ডিক্রিজ হয়ে যাবে, সারফেসটা ডিকে হবে, নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। কেন দেখবে যখন আমরা নতুন কোনো ভেহিকেল পারচেস করি, নতুন যখন কোনো গাড়ি কিনি, তার টায়ারটা কীরকম থাকে, আর গাড়িটা তুমি 5 বছর 10 বছর চালাও, তারপর দেখবে টায়ারটা কীরকম হবে। তার মানে কি, ওই যে 5-10 বছর তুমি গাড়িটা চালাচ্ছ রাস্তার ওপর দিয়ে, রাস্তার সঙ্গে তো গাড়ির চাকার একটা ফ্রিকশন থাকবে, সেই ফ্রিকশনের জন্য কিন্তু টায়ারটা আস্তে 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 মানে ডিকে হতে থাকবে। তোমাকে কয়েক বছর পর কি টায়ারটা চেঞ্জ করতে হবে। তার মানে কি, সেখানে ফ্রিকশন আছে। তো রাস্তার উপর দিয়ে যখন তুমি গাড়িটা চালাবে, তখন গাড়ি যখন তুমি কিনেছিলে তখন চাকার যা কন্ডিশন থাকবে নতুন অবস্থায়, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে, 5-10 বছর পর কিন্তু সেরকম জিনিস আর থাকবে না। তার কারণ তুমি ওই যে 5-10 বছর চালিয়েছো গাড়িটাকে, তো গাড়ির চাকা তো একটা ফ্রিকশন ফিল করেছে, যখন রাস্তার উপর দিয়ে চলবে এত ফ্রিকশন জেনারেট করবে, তো ঘষা খাবে, তো রাবিং হবে রাস্তার সারফেসের সঙ্গে গাড়ির চাকাটা, তো আস্তে 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 কিন্তু সেই টায়ারের সেই নতুন ভাবটা কিন্তু আর থাকবে না। বুঝতে পারলে? তাহলে ফ্রিকশন মেন ডিসঅ্যাডভান্টেজ কি, আস্তে আস্তে সাবস্টেন্স কিন্তু ডিকে হয়ে যায়। কোন সাবস্টেন্সগুলো? যেগুলো রাবিং হয়, ঘষা লাগে যে সাবস্টেন্সগুলো, মানে যেখানে ফ্রিকশন জেনারেট করবে সেটা কিন্তু আস্তে আস্তে খোঁজে থাকবে। সিমিলার এক্সাম্পল তুমি বলতে পারো, যখন বাজার থেকে আমরা নতুন জুতো কিনি, জুতোর যা সোল যেরকম থাকে, জুতোর সোলটা নতুন জুতোর কয়েক বছর পর কিন্তু জুতোর সোলটা কিন্তু সেরকম আর থাকবে না। কারণ সেই একই জিনিস, তুমি যত হাঁটবে যত দৌড়বে জুতোটা পরে, তোমার কিন্তু জুতোর সোলের সঙ্গে সারফেস বা ফ্লোরের কিন্তু কন্ট্যাক্ট হবে। তার মানে কি, সেখানে একটা ফ্রিকশন হবে, আস্তে আস্তে জুতোর সোলটা কিন্তু নষ্ট হতে থাকবে। যত টাইম বাড়বে জুতোর সোল কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে। বুঝতে পারলে? তো ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এইটা, যে রাবিং সাবস্টেন্সের কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, আমাদের চেঞ্জ করতে হবে কয়েক বছর পরে, সেটা আমরা কিন্তু কন্টিনিউ ইউজ করতে পারবো না। তো এটা হচ্ছে মেন ডিসঅ্যাডভান্টেজ ফ্রিকশনের। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ কি না, ফ্রিকশন কিন্তু হিট প্রডিউস করে। আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম, ফ্রিকশন যখন পড়িয়েছিলাম, যে ফ্রিকশন কিন্তু হিট ডেভেলপ করে, তাই তো? তো ফ্রিকশন যেহেতু হিট ডেভেলপ করে, তো ডিফারেন্ট পার্ট কিন্তু, মানে ধরো একটা মেশিন তুমি চালাচ্ছ, ঠিক আছে, মেশিন বহুদিন ধরে চলছে, তো যত মেশিনটা চলবে মেশিনের ভেতরে যে পার্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু একটার সঙ্গে একটা ঘষা লাগবে, তার মানে ফ্রিকশন জেনারেট করবে। এবার যেহেতু ফ্রিকশানে হিট প্রডিউস হয়, তো মেশিনটা কিন্তু বহু বছর চলার পর আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, যেহেতু হিট ডেভেলপ করছে মেশিনটা গরম হয়ে যাবে। বুঝতে পারলো? ওই জন্য কি, মেশিন অনেকক্ষণ ধরে চালাবার পর কি মেশিনটা দেখবে বেশ কিছু মেশিন আছে গরম হয়ে যায়, আমাদের কি তখন কি আধ ঘন্টা স্টপ করে কি 1 ঘন্টা স্টপ করে আবার নতুন করে চালাতে হয়, কারণ হিট ডেভেলপ করছে। যত মেশিনটা চলবে ফ্রিকশন জেনারেট করবে, মেশিনের বিভিন্ন ডিফারেন্ট পার্টগুলোর মধ্যে ঘষা লাগবে, যার জন্য ফ্রিকশন জেনারেট করবে, হিট হবে, হিট ডেভেলপ হবে ফ্রিকশানে, তার জন্য ওটা গরম হয়ে যাবে, আমাদের কিন্তু তখন সেই মুহূর্তে স্টপ করে দিতে হবে, নাহলে কিন্তু মেশিনটা খারাপ হয়ে যাবে। তো সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফ্রিকশন কিন্তু হিট প্রডিউস করে, যার জন্য মেশিনারি পার্ট কিন্তু ড্যামেজ হয়ে যায়, যত সময় যাবে মেশিনারি পার্ট কিন্তু ড্যামেজ হয়ে যাবে, আমাদের রিপ্লেস করতে হবে। বুঝতে পারলে? তো এই দুটো হচ্ছে ফ্রিকশনের ডিসঅ্যাডভান্টেজ। আর কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে দেখো, 3 নম্বরে লেখা আছে তোমাদের, ফ্রিকশন কজেস ওয়েস্টেজ অফ এনার্জি, সো উই হ্যাভ টু স্পেন্ড এক্সট্রা এনার্জি অন মেশিন টু ওভারকাম দিস ফ্রিকশন, দিস ডিক্রিজেস দ্য এফিসিয়েন্সি অফ দ্য মেশিন। মানে ফ্রিকশন কিন্তু ওয়েস্টেজ অফ এনার্জি, তার কারণ মেশিন যখন তুমি চালাচ্ছ, মেশিনটা তো অনেকক্ষণ ধরে চলছে, তাই না? তার মানে কি, সেখানে ফ্রিকশন ডেভেলপ হয়েছে। এবার এই যে ফ্রিকশনটা ডেভেলপ হয়েছে, তোমার মেশিনটা তো চলছে অনেকক্ষণ ধরে, তাই না? তো তোমাকে কিন্তু যত মনে রাখতে হবে, যত মেশিনটা আমি চালাবো তত কিন্তু মেশিনটা আস্তে আস্তে তার টাইম স্প্যানটা কিন্তু কমতে থাকবে, তার কারণ মেশিন চালাচ্ছ মানে সেখানে একটা তোমার ফ্রিকশন জেনারেট করছে, ফ্রিকশন জেনারেট করলে সেখানে হিট ডেভেলপ হবে, যত এসে হিট ডেভেলপ হয় মেশিন কিন্তু গরম হতে থাকবে, তোমার কিন্তু মেশিনের টাইম স্প্যান আস্তে আস্তে কমতে থাকবে। বুঝতে পারলে? তার মানে সেই মেশিনটাকে এবার তোমাকে সারাতে গেলে আরও এক্সট্রা এনার্জি স্পেন্ড করতে হবে যাতে মেশিনটা ঠিকঠাক থাকে। ওই যে বললাম, বেশ কিছুক্ষণ মেশিন চালাবার পরে তোমাকে আধ ঘন্টা কি 1 ঘন্টা বন্ধ করে দিতে হবে। তার মানে কি, সেই টাইমটা তোমাকে নিজেকে করতে হবে, কাজ করতে হবে, মেশিন দিয়ে তুমি আর করতে পারবে না, কারণ মেশিন তুমি যদি কন্টিনিউয়াস চালাও তো ব্রেকডাউন হয়ে যাবে, তাই না? তার মানে এটা ফ্রিকশনটা কি অ্যাকচুয়ালি দিস ইজ আ ওয়েস্ট অফ এনার্জি, ফ্রিকশন কজেস অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ এনার্জি। বুঝতে পারলে? তো এই 3টে মেনলি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে ফ্রিকশনের, অ্যাডভান্টেজই বেশি, ডিসঅ্যাডভান্টেজ কম। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। আমার টপিকগুলো সবগুলোই কমপ্লিট করলাম, লাস্ট টপিক তোমাদের ফ্রিকশন ছিল, ফ্রিকশনটা কমপ্লিট হয়ে গেল, এই চ্যাপ্টারটা কিন্তু এখানেই শেষ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আবার নতুন টপিক দিয়ে লেকচার স্টার্ট করব। থ্যাংক ইউ।